বৃদ্ধ মহারাজ মহেন্দ্র কুমারের দুই ছেলে প্রতাপ কুমার ও প্রকাশ কুমার। বড় রাজপুত্র প্রকাশ কুমার ও তার স্ত্রী কাকুনমালা রাজার খুবই প্রিয়, কিন্তু তার যত চিন্তা সবই ছোট রাজপুত্র প্রতাপ কুমারকে নিয়ে। বাবা, আপনার বয়স হয়েছে, আর কতদিন এমন কষ্ট করে রাজদায়িত্ব সামলাবেন? এবার আমার ওপর সব দায়িত্ব দিয়ে আপনি বিশ্রামে চলে যান। তোমার কথা আমি বুঝতে পারছি প্রকাশ কুমার, কিন্তু তোমার তো আরো এক ভাই আছে, তার সাথে কথা না বলে আমি কিভাবে তোমাকে দায়িত্ব দিয়ে দিই বলো তুমি? বাবা, তুমি নিশ্চয়ই ওই প্রতাপ কুমারের কথা বলছো, তাই না? কিন্তু তুমি এটা ভালো করেই জানো যে ও রাজদায়িত্ব সামলাতে পারবে না। কিন্তু পুত্র প্রকাশ কুমার, রাজ্য চালাতে হলে ওর মতো মানবিক মানুষ প্রয়োজন, যে কিনা গরিব দুঃখী মানুষের কথা সব সময় ভাবেন, তাদের সুখে দুঃখে পাশে এসে দাঁড়ায়। বাবা, ওকে রাজা বানালে ও তো একদণ্ডও রাজবাড়িতে থাকবে না, গরিব দুঃখীকে সাহায্য করার জন্য সারাদিন বাইরে থাকবে, আর এই সুযোগে শত্রুপক্ষ আমাদের রাজ্যে আক্রমণ করবে। আমাকে একটু ভাবতে দাও পুত্র প্রকাশ কুমার, আমি তোমাকে পরে জানাচ্ছি। ছোট রাজপুত্র প্রতাপ কুমার ঘোড়ায় চড়ে রাজ্যের ভেতর ছুটে যাচ্ছে। হঠাৎ করে সে দেখতে পায় একটা গাছের নিচে এক বুড়িমা পড়ে আছে। এ কি বুড়িমা, কি হয়েছে তোমার? তুমি এমন করে গাছের নিচে পড়ে আছো কেন? জল, একটু জল, একটু জল দাও কেউ। দেখে তো মনে হচ্ছে বুড়িমা খুবই অসুস্থ, এক্ষুনি জল খাইয়ে তার প্রাণটা বাঁচাতে হবে। বাবা, আমার চলে যাওয়ার সময় হয়েছে। যাওয়ার আগে আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। হ্যাঁ বলো বুড়িমা, কি দায়িত্ব? কথা দে, আমি যা বলবো মারা যাওয়ার পরে তুই তাই পালন করবি। আমি কথা দিলাম বুড়িমা, আমি তোমার দেওয়া দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব। এখন বলো, কি করতে হবে আমাকে? এখান থেকে কয়েক পা এগোলেই আমার একটা কুঁড়ে ঘর আছে। সেই ঘরে আমার নাতনি সুপর্ণা আছে। কথা দে, তুই ওকে বিয়ে করে ওর আজীবনের দায়িত্ব নিবি। বুড়িমা, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে কথা দিলাম, আমি এই দায়িত্ব অবশ্যই নেব। বুড়ি আর কোনো কথা বলতে পারল না, সে চিরতরে চোখ বন্ধ করল। রাজকুমার প্রতাপ কুমার বুড়িমার কথা বলা সেই কুঁড়ে ঘরে গিয়ে পৌঁছায়। বুড়িমা বলল, এই বাড়িতে তার নাতনি সুপর্ণা আছে, কিন্তু কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না, গোটা বাড়ি তো ফাঁকা মনে হচ্ছে। এ কি, বুড়িমায়ের ঘরে এত বড় সাপ? ভয় পাবেন না রাজপুত্র, আমি বুড়িমায়ের নাতনি সুপর্ণা। কিন্তু এটা কি করে সম্ভব? তুমি তো একটা সাপ। আমি কি তাহলে না জেনে না বুঝে বুড়িমাকে একটা ভুল কথা দিয়ে ফেললাম? এখন আমি কিভাবে একটা সাপকে বিয়ে করব? রাজপুত্র, আপনি চাইলে আপনার কথা ভেঙে ফেলতে পারেন, আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি কোনো একভাবে ঠিক বেঁচে থাকব। না, আমি বুড়িমাকে যে কথা দিয়েছি সেই কথা আমি ভাঙবো না, বিয়ে আমি তোমাকেই করব সুপর্ণা। এদিকে প্রকাশ কুমার তার স্ত্রী কাকুনমালার সাথে ঘরে বসে বসে কথা বলছে। কি গো, তোমার বাবা কিছু বললো? তোমাকে কবে রাজা বানাবে, আর আমি কবে রাজরানী হব? জানি না কিছুই, বাবা বলছে প্রতাপের সাথে কথা না বলে কিছুই করতে পারবে না। জানি না, তোমার এই ছোট ভাইয়ের কারণে হয়তো আমাদের আর রাজা রানী হওয়াই হবে না।
তুমি কোনো চিন্তা করো না, আমি বাবার বড় ছেলে, তার ওপর আমি বিবাহিত। রাজা যদি করতে হয় তাহলে বাবা আমাকেই করবে। রাজা মহেন্দ্র কুমার তার বারান্দায় বসে গভীর চিন্তায় মগ্ন। আমি এটা বেশ ভালো করেই জানি, বড় রাজপুত্রের থেকে ছোট রাজপুত্র অনেক ভালো, কিন্তু ছোট রাজপুত্র প্রতাপ কুমার একটু ভবঘুরে, এটাই ওর একমাত্র সমস্যা। কিন্তু প্রকাশ কুমার তো আমার বড় পুত্র, তাকে বাদ দিয়ে প্রতাপ কুমারকে রাজা করাটা তো ঠিক হবে না। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, ছোট রাজকুমার বিয়ে করে রাজপ্রাসাদে এসেছে। রাজপ্রাসাদের সামনে তিনি আপনার জন্য অপেক্ষা করছে। ছোট রাজকুমার বিয়ে করেছে? কি বলছো তুমি এসব সেনা? হ্যাঁ মহারাজ, আমি ঠিক কথাই বলছি। আমি রাজপুত্র প্রতাপ কুমারের কথাই আপনাকে খবরটা দিতে এসেছি। ঠিক আছে সেনা, তুমি যাও, আমি আসছি। কিছুক্ষণের ভেতর প্রাসাদের ভেতর ভিড় জমে যায়। মাঝখানে দাঁড়িয়ে আছে রাজপুত্র প্রতাপ কুমার ও তার সাপরূপী স্ত্রী সুপর্ণা। ওগো, দেখো দেখো, তোমার ভাইয়ের কাণ্ডটা দেখো। শেষ পর্যন্ত একটা সাপকে বিয়ে করে নিয়ে এসেছে। এসব কি দেখছি পুত্র প্রতাপ কুমার? শেষ পর্যন্ত তুমি একটা সাপকে বিয়ে করে আনলে? বাবা, এছাড়া আমার হাতে আর কিছুই করার ছিল না। আমি ওই বুড়ি মায়ের সাথে কথা দিয়েছিলাম যে ওর সব দায়িত্ব আমি নেব। সে তুমি যাই বলো না কেন পুত্র, কাজটা তোমার একদমই ঠিক হয়নি। রাগ হয়ে সবাই ওখান থেকে চলে যায়। রাজপুত্র প্রতাপ কুমারও সাপ স্ত্রী সুবর্ণাকে নিয়ে রাজপ্রাসাদে চলে যায়। শুধু প্রাসাদের সাথে সামনে দাঁড়িয়ে থাকে প্রকাশ কুমার ও তার স্ত্রী কাকুনমালা। তোমার ছোট ভাই তো বিয়ে করে ফেললো, এখন যদি মহারাজ আর তোমাকে রাজা না বানায়? বোকার মতো কথা বলো না তো। প্রতাপ কুমার একটা সাপকে বিয়ে করেছে, এই কারণে বাবা আরো বেশি রেগে গেছে। আর একটা রাজ্যের রাজার স্ত্রী সাপ হবে, এটা কিছুতেই বাবা মেনে নিতে পারবে না। তাই এবার আমার রাজা হওয়া বলতে পারো সময়ের অপেক্ষা মাত্র। তাই যেন হয় গো। আমার কতদিনের ইচ্ছে আমি এই রাজ্যের রাজরানী হব। রাতের বেলা রাজা দুই পুত্র আর দুই পুত্রবধূকে নিয়ে আছে। পুত্র প্রতাপ কুমারের সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। তারপরে ও যখন আমার পুত্র, তাই ওকে আর না ডেকে আমি পারলাম না। বাবা, হঠাৎ আমাদের একসাথে ডাকার কারণ কি? আসলে ঝামেলা তো হচ্ছে এই বউদের জন্য। তাই আমি ঠিক করেছি সুপর্ণা ও কাকুনমালা নিজেদের প্রমাণ করবে। আমার দেওয়া কাজে যে নিজেকে উপযুক্ত প্রমাণ করবে এবং সঠিকভাবে কাজ করতে পারবে, আমি তাকেই এই রাজ্যের রাজরানী করব। এই কাজে তো আমি সব থেকে সেরা হব। ওই সাপ আর কি কাজ করে দেখাবে? সেটা তো কাল সকালেই দেখা যাবে। এখন শোনো, তোমাদেরকে কি করতে হবে। একটা সাদা কাপড়ে সেলাইয়ের কাজ করে দেখাতে হবে। যার কাজ থেকে আমি খুশি হব তাকেই রাজরানী হওয়ার পুরস্কার দেব। কিন্তু বাবা, আমার স্ত্রী তো একটা সাপ, ও কিভাবে সেলাইয়ের কাজ করবে? আমি তো সে কথা জানি না। কাল সকালে যেভাবেই হোক আমি এই কাজের ফলাফল দেখতে চাই। সবাই ধরে নিতে পারেন এই কাজে আমি সবার সেরা হব, আর আমি হব এই রাজ্যের ভবিষ্যৎ রাজরানী। গভীর রাত পর্যন্ত চিন্তায় ঘুমাতে পারে না প্রতাপ কুমার। এদিকে সাপরূপী সুপর্ণা বেশ আরাম করে বসে আছে। তোমার একটুও চিন্তা হচ্ছে না, তাই না সুপর্ণা? এত চিন্তা করে কি হবে?
বলুন রাজকুমার, কালকের এই প্রতিযোগিতায় আমরাই জয়ী হব। তুমি কি কিছুই বুঝতে পারছো না? তুমি একটা সাপ, তুমি কিভাবে এই সেলাইয়ের কাজ করবে? এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি এখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন তো, যা হবার তা কাল সকালে দেখা যাবে। প্রতাপ কুমার ঘুমিয়ে পড়লে সুপর্ণা তার সাপরূপ থেকে একটা সুন্দরী মেয়ের রূপে ফিরে আসে। তারপর জাদু দিয়ে একটা সাদা কাপড়ে সুন্দর সেলাইয়ের নকশা এঁকে ফেলে। পরদিন সকালে মহারাজ মহেন্দ্র কুমার দুই ছেলের বউকে ডাকে। কালকে আমি তোমাদের যে কাজটা দিয়েছিলাম, আজ সেই কাজের ফলাফল ঘোষণা করা হবে। আর এর ফলাফল কি ঘোষণা করবে বাবা? এই প্রতিযোগিতা তো আমার স্ত্রী জিতবে। এই দেখুন বাবা, আমার হাতের সেলাইয়ের কাজ। কাকুনমালা তার হাতে থাকা সাদা কাপড়টা এগিয়ে দেয়। মহারাজ দেখতে পায় সেই সাদা কাপড়ের উপর খুবই জঘন্য সেলাইয়ের কাজ করা হয়েছে। এটা কোনো সেলাই হলো? এই নিয়ে তোমরা এত বড়াই করো? এবারে সুপর্ণা, তোমার হাতের কাজ দেখি। বাবা, আমরা কিছুই করতে পারিনি। বাবা, এই দেখো, সাদা কাপড়ের ওপর এটা আমার করা কাজ। সেদিকে তাকাতেই মহারাজ রীতিমতো চমকে ওঠে। এত সুন্দর সেলাইয়ের কাজ সে আগে কখনো দেখেনি। ধন্য তুমি সুপর্ণা, ধন্য। একটা সাপ হয়েও তুমি যা করে দেখিয়েছ তা ওই কাকনমালা করতে পারেনি। তোমার কাজে আমি ভীষণ সন্তুষ্ট হয়েছি, তাই আগামীর রাজরানী তুমিই হবে। এদিকে মহারাজের ঘোষণা করা ফলাফল শুনে রেগে মেগে ঘরে ফিরে আসে কাকনমালা ও তার বড় রাজপুত্র প্রকাশ কুমার। এ আমি কিছুতেই মানতে পারছি না। ও তো একটা সাপ, ও কিভাবে এত সুন্দর সেলাইয়ের কাজ করতে পারে? নিশ্চয়ই ওরা কোথাও থেকে এটা চুরি করে এনেছে। এখন আর ওসব বলে কি হবে? বাবা তো ফলাফল ঘোষণা করে দিয়েছে। কালকেই প্রতাপ ও সাপকন্যা এই রাজ্যের রাজা রানী হয়ে বসবে। কিছুতেই না। আমি বেঁচে থাকতে এই দিনটা কোনোদিন আসবে না। আমি যা বলছি মন দিয়ে শোনো। তুমি একটা বিষধর সাপ এনে মহারাজের ঘরে ছেড়ে দেবে। সেই সাপের কামড়ে মহারাজ আহত হবেন। তার সাথে সাথে সবাই সন্দেহ করবে যে এই কাজটা ঘটিয়েছে প্রতাপ কুমারের স্ত্রী সাপ কন্যা সুপর্ণা। আর এই রাগে হয়তো বাবা দুজনকেই রাজবাড়ি থেকে বের করে দেবে। তখন আমরাই হয়ে যাব এই রাজ্যের ভবিষ্যৎ রাজা ও রানী। হ্যাঁ, এখন আর দেরি না করে তাড়াতাড়ি বেলা থাকতে কাজটা করে ফেলো। রাত নামতেই সাপটাকে মহারাজের ঘরে ছাড়তে হবে। এদিকে প্রতাপ কিছুতেই বুঝে উঠতে পারছে না কিভাবে সুপর্ণা এই অসাধ্য সাধন করল। এটা কি করে সম্ভব সুপর্ণা? তুমি একটা সাপ হয়ে কিভাবে এই কাজ করলে? আমি এমন আরো অনেক কাজ করতে পারি কুমার। সময়ের সাথে সাথে সব কিছু জানতে পারবেন। আজ আমার মনে হচ্ছে তোমাকে বিয়ে করতে পেরে আমি সত্যিই ভাগ্যবান। অনেক রাতে বড় রাজপুত্র একটা বিষধর সাপ মহারাজের ঘরে ছেড়ে দেয়। পরদিন সকালে রাজপ্রাসাদ জুড়ে কান্নাকাটির রোল পড়ে যায়। মহারাজকে একটা সাপে কেটেছে। সব কিছুর জন্য ওই সাপ কন্যা সুপর্ণা দায়ী। ও আসার পর এই বাবাকে সাপে কাটলো, তার মানে এই কাজটা ওরই। সবাই দাঁড়িয়ে আছো কেন? মারো এই বজ্জাত সাপটাকে। সবাই একটু শান্ত হন। বিশ্বাস করুন, আমি এই কাজটা করিনি। করিনি বললেই তো আর হবে না। বাবার পায়ে সাপে কেটেছে, আর রাজবাড়িতে তুমি ছাড়া আর কোনো সাপ নেই।
ঠিক আছে, আমি এক্ষুনি মহারাজকে সুস্থ করে দিচ্ছি। তাহলে নিশ্চয়ই প্রমাণ হয়ে যাবে যে কাজটা আমি করিনি। বলতে বলতে সুপর্ণা রাজা মহেন্দ্র কুমারের পায়ে মুখ লাগিয়ে বিষ টেনে বের করে আনে, আর সাথে সাথে সুপর্ণার শরীর থেকে সাপের রূপ বদলে গিয়ে আসল রূপ ফিরে আসে। এই সময় মহারাজ মহেন্দ্র কুমারেরও জ্ঞান ফিরে। এ কি, তুমি তাহলে সাপ না, তুমি একটা স্বাভাবিক মানুষ। হ্যাঁ, আমি একটা স্বাভাবিক মানুষ। এতদিন আমি একটা অভিশাপ বয়ে বেড়াচ্ছিলাম। কথা ছিল যেদিন আমি 100 ভালো কাজ পূর্ণ করব সেদিন এই অভিশাপ থেকে মুক্তি পাব। আজ আপনাকে এই বিপদ থেকে বাঁচানোর মাধ্যমে আমি মুক্তি পেলাম। সেই সাথে এটাও প্রমাণ হয়ে গেল যে আমার বড় রাজকুমার কতটা খারাপ। সে আমাকে মারার জন্য আমার ঘরে সাপ পাঠিয়েছে। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তোমাকে মারতে চাইনি। শুধু ভবিষ্যৎ রাজা হওয়ার লোভে আমি সুপর্ণাকে ফাঁসাতে চেয়েছিলাম। তাহলে এবারে বুঝতে পেরেছ পুত্র প্রকাশ, কেন আমি তোমাকে না বরং প্রতাপ কুমারকে রাজা করতে চাই। আমি আমার নিজের ভুল স্বীকার করে নিলাম। আমি আর রাজা হতে চাই না। সত্যি আমি এই রাজ্যের রাজা হওয়ার যোগ্য না, কিছুতেই না। হ্যাঁ বাবা, আপনি রাজপুত্র প্রতাপ কুমারকেই রাজা করে দিন। এই রাজ্য ওর হাতেই সুরক্ষিত থাকবে। মহারাজ এবারে আর কোনো ভুল করল না। মহা ধুমধাম করে প্রতাপ কুমারের রাজ্যাভিষেক করে ফেলল। এরপরে প্রতাপ কুমার ও সুপর্ণা রাজা রানী হয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।